কলকাতার একটি খুবই খ্যাতনামা জায়গায় এক পুরনো বাগান বাড়ি কিনেছেন অনিন্দ্য কুমার দত্ত। প্রায় 10 কাঠা জমি। বেশ প্রতিপত্তিশালী মানুষ তিনি। কলকাতার বুকে তার 2টো বাড়ি, শান্তিনিকেতনেও একটি আছে। পশ্চিমবঙ্গের বাইরেও শোনা যায় কিছু সম্পত্তি আছে। বোঝা যায় বাড়ি কেনা অনিন্দ্যবাবুর একটা শখ। এই বাড়িটি তিনি একবার দেখেই পছন্দ করেছেন। দামও প্রচুর নিয়েছে। একমাত্র মেয়ে সোমলতা সহ অনেকেই তাকে বলেছে, এত টাকা দিয়ে এই পুরনো বাড়ি নিচ্ছ কেন? এতে তো তুমি নতুন জায়গা কিনে এর থেকেও ভালো একটা বাড়ি বানিয়ে নিতে পারবে। অনিন্দ্যবাবু সবার উত্তরে শুধুই বলেছেন, জানি না কেন এই বাড়িটা দেখে আমার একটা অদ্ভুত টান অনুভব করছি, যেন এই বাড়িটা আমার জন্য অপেক্ষা করছিল। মৃন্ময়ের বাড়ি বইচিতে, রেলওয়ে কর্মচারী সে। চাকরির প্রথমে ট্রেনের টিকিট চেকারের কাজ করত। সেখান থেকে বিভিন্ন পরীক্ষা দিয়ে আজ একটি ভালো পদস্থ। মৃন্ময় ও সোমলতা কলেজের বন্ধু। সেই বন্ধুত্ব থেকে প্রেম, আর তারপরে সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। সোমলতার বাবা অনিন্দ্যবাবুর কখনোই মত ছিল না এই বিয়েতে। তাই তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি ও এই ছেলেকে বিয়ে করে তাহলে তার সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। তাই সে বাবার অজ্ঞানেই বিয়েটা সারে। বলতে গেলে এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যায়। সোমলতা যখন 10 বছর বয়স, তখন এক অস্বাভাবিক দুর্ঘটনায় মা মারা যায়। বাবাই ছিল একমাত্র সম্বল, কিন্তু সেই বাবাও সব সম্পর্ক ত্যাগ করে মেয়ের সাথে। অনিন্দ্যবাবু বরাবরেরই মেয়ের ওপর প্রচুর জোর। ওনার স্ত্রীর প্রতিচ্ছবি হলেন ওনার মেয়ে। স্ত্রী মারা যাবার পর আঁকড়ে ধরে বেঁচেছিলেন নিজের মেয়েকে। উনি বিশ্বাস করতেন, উনি যা বলবেন ওনার মেয়ে সেটা মাথা পেতে নেবে। কখনো ওনার অমতে কোনো কাজ করবেন না। কিন্তু মেয়ের এইরকম আচরণে তিনি বেশ আঘাত পেয়েছিলেন। অনেক চেষ্টাও করেছিলেন নানাভাবে কোনো রকমে যদি মেয়েকে ফেরানো যায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রায় 4 বছর কেটে গেছে। মৃন্ময় ও সোমলতা বেশ সুখে ঘর করছে। কলকাতার বালিগঞ্জে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে তারা। হয়তো খুব সচ্ছল নয়, কিন্তু সুখে আছে। একদিন সকালে একটা কল আসে তার কাছে। খবর আসে অনিন্দ্য কুমার দত্ত মারা গেছেন এবং তিনি তার উইলে কলকাতা একটি বাগান বাড়ি তার মেয়ে সোমলতার নামে লিখে গেছেন। বাবার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছে না সোমলতা। হতে পারে অনেক মনোমালিন্য ছিল, কিন্তু তবুও তিনি বাবা তো। গত 3 দিন হলো মৃন্ময়রা বালিগঞ্জে ফ্ল্যাট ছেড়ে উঠে এসেছে এই বাগান বাড়িতে। অপরূপ সুন্দর এই বাড়ি। চীনের প্রাচীর সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ধারে ধারে বড় বড় দেবদারু গাছের সারি। হাওয়া দিলে সব কটা গাছ সরসর সরসর করে দুলতে থাকে। মেন গেট থেকে ঢুকেই দুপাশে সবুজ ঘাসের মাঠ। চারিদিকে বড় ছোট নানা রকমের গাছ দিয়ে ঘেরা। মাঝখান দিয়ে মোরামের রাস্তা সোজা গিয়ে ধাক্কা খাচ্ছে বাড়িটিতে। সাদা একতলা একটি বাড়ি, কিছুটা জমিদার বাড়ির ধাঁচের। দেখে বোঝা যায় না যে বাড়িটির বয়স 100 বছর। সোমলতা বাড়িতে ঢোকার সময় দেখলো গায়ে লেখা আছে বাড়িটির নাম, বনলতা, 1332 বঙ্গাব্দ। দেখেই চোখে জল এলো। নামটা তার খুব চেনা। তার মায়ের নাম যে এটা। মায়ের কথা বড় মনে পড়ছে আজ তার। পৃথিবীতে বড় একা, একমাত্র মৃন্ময় সম্বল। কিন্তু এই বাড়িতে আসা থেকে মৃন্ময় বড়ই অস্বস্তি অনুভব করছে, যেন সব সময় কি ওর উপর নজর রাখছে। বাড়িতে মাত্র 2জন মানুষ, মৃন্ময় আর সোমলতা, আর 2টো চাকর, ভুলু আর তার ছেলে বিকাশ। কিন্তু তার মনে হচ্ছে যেন বাড়ি ভর্তি লোক, কোথাও একটু শান্তি নেই। কয়েকবার সে সোমলতাকে বলার চেষ্টা করেছে, কিন্তু সোমলতা বারবারই বলেছে,
আসলে এত বড় জায়গায় থাকা অভ্যেস নেই তো, তাই অস্বস্তি হচ্ছে। কয়েকদিন থাকো, ঠিক হয়ে যাবে। বাড়ির দুমানুষ উঁচু সদর দরজা দিয়ে ঢুকে একটা বিশাল হলঘর। এটাই হয়তো অন্দরমহল ছিল। সেখান থেকে সোজা দরজা দিয়ে বেরোলে বিশাল বড় খোলা দালান, আর দুদিকে সারি সারি ঘর। সোজা দালানের ওপারে ঠাকুর মন্দির। বোঝা যায় খুব বড় করে দুর্গাপুজো হতো এই মন্দিরে। মন্দিরের সিঁড়িতে আলপনার অস্পষ্ট দাগ এখনো বোঝা যায়। মন্দির দালানে ঝুলছে বিশাল এক ঝাড়বাতি। খুব সুন্দরভাবে দেখাশোনা করা হয়েছে এই বাড়িটার, সেটা বোঝাই যাচ্ছে। ঘরের মধ্যে জিনিসপত্র একপাশে ডাই করে রাখা, কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা। এখনো কিছু গোছানো হয়নি তাদের। ওই ছোট্ট 2 কামরার ফ্ল্যাট থেকে এই বিশাল বাড়িতে ধাতস্থ হতে একটু সমলতারও সময় লেগে যাচ্ছে। তখন রাত 9টা। সমলতা উঠোনে বসে কিছু জিনিস গোছাচ্ছিল। ভুলুদা খাবার দাবার সব গুছিয়ে রেখে বাড়ি চলে গেছে। তার ছেলে বিকাশ রাত্রে সার্ভেন্ট রুমে থাকে, নিজেই ভাত ফুটিয়ে খেয়ে নেয়। মৃন্ময় অন্দরমহলে সোফাটাতে গায়ে লিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। গত 2 দিন বড়ই ক্লান্ত সে। তার উপর ঘুমটাও ঠিক হয়নি তার। মাঝরাত্রে কিসব আওয়াজে খালি খালি ঘুম ভেঙে যাচ্ছিল, কিন্তু ক্লান্তি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তার আর ওঠার ক্ষমতা ছিল না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। সমলতা উঠে এলো ফোনটা ধরতে, কিন্তু 2বার বেজেই কেটে গেল। সে আবার নিজের কাজে ফিরে গেল। 2 মিনিটের মাথায় আবার বেজে উঠল টেলিফোনটা। একটু বিরক্ত হলো সমলতা। সোফার ঠিক মাথার কাছে টেবিলটাতেই রাখা টেলিফোনটা বারবার বাজলে মৃন্ময়ের ঘুম যে ভেঙে যাবে। সমলতা জানে বেশ ক্লান্ত সে। এবার দৌড়ে গিয়ে ফোনটা ধরল সে, কিন্তু ফোনটা কেটে গেছে। কিক কিক শব্দ করতে লাগলো। ফোনটা রেখে পিছন ফিরতেই দেখলো মৃন্ময় দাঁড়িয়ে আছে। চমকে গেল। এক্ষুনি যে মনে হয়েছিল ও সোফাতে ঘুমোচ্ছিল। কার ফোন? ভাঙা গলায় বলে উঠল মৃন্ময়। মৃন্ময়ের গলা শুনে চিন্তিত কণ্ঠে সমলতা বলে উঠল, তোমার গলাতে কি হলো? ঠান্ডা লেগেছে নাকি? একটু গলাটা খাকিয়ে নিয়ে আবার বলল মৃন্ময়, না, কিচ্ছু হয়নি, ঘুমোচ্ছিলাম বলে বোধ হয়। কে ফোন করেছিল বললে না তো? কে জানে, বোধহয় কেউ চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম। ধরলাম আর কেটে গেল। যার দরকার সে করে নেবে। মৃন্ময়ের কি যেন একটা অস্বস্তি হচ্ছে। সমলতা সেটা দেখে জিজ্ঞেস করলো, তোমার কি কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? খেতে দেবো? তুমি কি খেয়ে শুয়ে পড়বে? মৃন্ময় সোফাতে হেলান দিয়ে শুয়ে বলল, খিদে নেই, খুব ঘুম পাচ্ছে। আজ আমি এখানেই শুচ্ছি। এমা, এখানে কেন? ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার জন্য একটু দুধ গরম করে দিচ্ছি। না না, আমি এখানেই শোবো, বলে উঠল মৃন্ময়, আর তারপরেই শুয়ে পড়ল। আজ সকাল থেকে কেমন একটা অন্যরকম ব্যবহার করছে মৃন্ময়। সমলতাও খেয়াল করেছে। দুপুরে ঠিক করে খায়নি, ঘুমও নাকি হচ্ছে না। মনে মনে একটু খারাপ লাগলো সমলতার। এখানে কি তাহলে মৃন্ময়ের কিছু অসুবিধা হচ্ছে? সারা রাত বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়ল বোঝেনি। হঠাৎ ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। নিস্তব্ধ, নিশ্চুপ, পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছে এই আওয়াজ। বিছানা ছেড়ে উঠে পড়ল সে। ওদের শোবার ঘর থেকে দরজা দিয়ে বেরোলেই সোজা সদর ঘরের দরজা, আর তারই সোজাসুজি টেলিফোন টেবিলটা। নাইট ল্যাম্পের আলোতে সবই স্পষ্ট দেখা যাচ্ছে। সমলতা একটু এগিয়েই থমকে গেল। ওটা ওটা কি? একটা ছায়ামূর্তির মতো কিছু একটা নড়াচড়া করছে টেবিলটার কাছে। একটু এগোতেই সমলতা দেখলো সেই ছায়ামূর্তি এদিক ওদিক কি একটা খুঁজছে। সমলতার উপস্থিতি টের পেয়েই কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে গেল সমলতার।
বুঝতে পারল কানের পাশে বিন্দু বিন্দু ঘাম জমছে। কি করবে সে? টেলিফোনটাও বেজে যাচ্ছে। মৃন্ময়ের ঘুমও ভাঙছে না। সঙ্গে সঙ্গে টেলিফোনটা বাজা বন্ধ হলো। হঠাৎ খেয়াল করলো পিছনে একটা ছায়া এগিয়ে আসছে তার দিকে। সোমলতার পিছনে ফেরার সাহস নেই। ঘামে তার জামা ভিজে গেছে। মাথার মধ্যে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। আর পারল না সে। অতি কষ্টে সে গলা দিয়ে আওয়াজ বের করলো, কে? সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে উঠল। পিছন ফিরে দেখলো মৃন্ময় অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। মৃন্ময়কে দেখে ধরে প্রাণ এলো তার। তুমি এখানে কি করছো? ঘুমাওনি? না, মানে টেলিফোনটা বাজছিল তাই উঠে এলাম। ও, আমি তো টেরই পাইনি। আমাকে ডাকবে তো? মনে মনে সোমলতা ভাবল মৃন্ময় এমনিতে একটা অস্বস্তিতে আছে, ওকে এসব না বলাই ভালো। আর হতেও তো পারে এটা ওর মনের ভুল। সকালে ভুলুদাকে ডাকলো সোমলতা। আচ্ছা ভুলুদা, এখানের ফোনটাতে কি কোনো প্রবলেম আছে? জানি না তো দিদিমণি, কেন? গত 2 দিন দেখছি ফোনটা বাজে আর বন্ধ হয়ে যায়, ধরতে গেলে কেটে যায়, কোনো শব্দ নেই। বলতে পারবো না দিদিমণি। মৃন্ময় ঘুম থেকে উঠলে সে তাকে বলল একবার ফোনটা চেক করতে, কিছু প্রবলেম আছে কিনা। মৃন্ময় ফোনের লোককে ডাকলে সে দেখে বলল, টেলিফোনে তো কোনো কানেকশনই নেই। কি বলছেন? গত 2 দিন ধরে টেলিফোনটা খালি এক সময় বাজছে। কথাটা শুনে লোকটা ভালো করে ফোনটা নাড়িয়ে চাড়িয়ে দেখল। ও আচ্ছা, এবার বুঝেছি। ওটা যে বাজছিল সেটা একটা অ্যালার্ম, হয়তো সেট করা আছে ওই সময়। আমি ওটাকে অফ করে দিলাম, আর আওয়াজ হবে না। ঠিক বিশ্বাস করতে পারল না সোমলতা। লোকটা বেরিয়ে গেলে সে নিজেই ভালো করে দেখল, সত্যি তো টেলিফোনে তো কোনো কানেকশন নেই। এখানে আসা অবধি এই প্রথম মৃন্ময় বাজারে এসেছে। বাজার একেবারে বাড়ি থেকে 2 পা হাঁটলেই। রাস্তার ধারে থরে থরে জিনিস সাজিয়ে বসে আছে সবজিওয়ালা, মাছওয়ালারা। এমন সতেজ বাজার কলকাতায় খুবই কম দেখেছে মৃন্ময়। বেশ খোশ মেজাজে আছে সে। আজ সে প্রচুর বাজার করে ঘরের দিকে এগোলো। বাড়ির মেন গেট দিয়ে ঢুকতেই পিছন থেকে কে একজন ডেকে উঠল। পিছন ফিরে দেখতে মৃন্ময় দেখল একটা বাচ্চা ছেলে, বছর 5 হবে, লোহার গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তুমি এই বাড়িতে থাকো? হ্যাঁ। আমার মাকে একটু ডেকে দেবে? এই কথা শুনে মৃন্ময় এগিয়ে গেল দরজার দিকে। তোমার মা? হ্যাঁ। উনি এখানে এসেছেন? হ্যাঁ। কি নাম তোমার মায়ের? মা। আরে না, মায়ের নামটা কি? মা। একটু হাসি পেল মৃন্ময়ের। মনে মনে ভাবলো অদ্ভুত ছেলে তো। ছেলেটাকে ভিতরে আসতে বলল সে। না, আমি যাব না। কেন? মা মানা করেছে, তুমি একবার ডেকে দাও না। মৃন্ময় ছেলেটাকে দাঁড়াতে বলল। ঘরে গিয়ে ব্যাগপত্র রেখে সোমলতাকে জিজ্ঞাসা করলো, আমাদের বাড়িতে কোনো কাজের লোক রেখেছো? না তো, ভুলুদা আর বিকাশই তো সব করে। কেন? আরে বাইরে একটা বাচ্চা ছেলে ওর মাকে খুঁজছে, বললো মা নাকি এখানে এসেছে। সোমলতা একটু অবাক হলো, তারপর বলল, তা ছেলেটাকে ভিতরে নিয়ে এলে না কেন? আরে ওকে নাকি ওর মা ভিতরে আসতে না করেছে। নিশ্চয়ই ভুল করেছে, তুমি ওকে গিয়ে বলে দাও। মৃন্ময় বাইরে গিয়ে দেখলো ছেলেটি নেই ওখানে। বিকাশ কাছে জল দিচ্ছিল। মৃন্ময় বিকাশকে জিজ্ঞাসা করলো, এই বিকাশ, এখানে যে ছেলেটি ছিল কোথায় গেল? কোন ছেলেটি দাদাবাবু? এখানে তো কেউ ছিল না। আরে একটা বাচ্চা ছেলে আমার সাথে কথা বলছিল না?
বিকাশ অবাক হয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল, কারণ সে তো এখানেই কাজ করছিল। আর তার স্পষ্ট মনে আছে মৃন্ময় তো কারোর সাথে কথা বলেনি। সকালে রান্না সব সেরে সোমলতা ভেতরের দালানে বসে বই পড়ছিল। কি মনে হতেই সামনে দুর্গা মন্দিরটার দিকে তাকালো সে, যেন কে দেখছে তাকে ওদিক থেকে। বইটা রেখে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল। সে এখনো স্নান করেনি, ঠাকুর মন্দিরের উঠোনে উঠবে না। সে বাইরে থেকে ভুলুকে ডেকে আনলো। ভুলুদা, একবার দেখো তো ঠাকুর মন্দিরটার ওখানে কিছু আছে কিনা। ভুলু একটু ইতস্তত করলো, কিন্তু মুখে কিছু বলল না। একটু এগিয়ে গিয়ে বলল, কিছু নেই দিদিমণি। একটু চুপ থেকে আবার বলল, দিদিমণি, এদিকে বেশি যেও না। কেন গো? না, মানে ঠাকুর দালান তো, তাই। সোমলতা বুঝলো পুরনো বাড়ি, হয়তো পুরনো কোনো রীতি আছে, কিন্তু তার যেন এখনো মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে ওই দালানের দরজা থেকে। অস্বস্তি হতেই সোমলতা উঠে গেল ওখান থেকে। মনে মনে ভাবলো শরীরটা বেশ ভারী লাগছে, দুপুরে একটু ভালো করে ঘুমাতে হবে। সন্ধে পেরিয়ে রাত 8:30 বাজে। আজ ভুলুদা সব কাজ সেরে চলে গিয়েছে নিজের ঘরে। সোমলতা সোফাতে বসে বই পড়ছে। মৃন্ময় একটু আগেই ফিরল অফিস থেকে। ও ফ্রেশ হয়ে এলে একসাথে খেতে বসবে। হঠাৎ ঘরের বিদ্যুৎ চলে গেল। মৃন্ময় বাথরুম থেকে চেঁচিয়ে উঠল, শুনছো? একটা মোমবাতি জেলে আমাকে দাও, এখানটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। সোমলতা অন্ধকারে হাতড়াতে হাতড়াতে রান্নাঘরে গেল। অন্ধকারে বাড়িটা যেন একদম ব্ল্যাক হোলের মতো লাগছে। মোমবাতি জ্বালিয়ে ঘরের দিকে এগোতেই টেলিফোনটা বেজে উঠল। টেলিফোনের আওয়াজে সোমলতার সারা শরীর শক্ত কাঠ হয়ে এলো। সে হাতে মোমবাতি নিয়ে পাথরের মতো টেলিফোনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বেজেই যাচ্ছে ফোনটা। মৃন্ময় শুনে কোনো রকমে জামা পরে অন্ধকারে হাতড়ে হাতড়ে বেরিয়ে এলো। মৃন্ময়কে দেখে সোমলতা কাঁপা গলায় বলে উঠল, টেলিফোনটা আবার বাজছে কেন? অবাক হয়ে মৃন্ময়ও হয়েছে, কিন্তু হঠাৎ তার মাথায় এলো হয়তো লোকটা ঠিক করে অ্যালার্মটা বন্ধ করেনি। দাঁড়াও, আমি দেখছি। মৃন্ময় টেবিলটার দিকে এগোতেই সোমলতা তার জামার হাতলটা টেনে ধরল। ওদিকে যেও না, আমার না ঠিক ভালো লাগছে না। কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? না মানে আমার ঠিক সুবিধার লাগছে না। মনে মনে ভাবলো গতকাল রাত্রের ঘটনা। মৃন্ময়কে সে বলতেও পারেনি। সোমলতার হাতটা ছাড়িয়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মৃন্ময়। ফোনটাকে নড়িয়ে চড়িয়ে দেখল সে। অ্যালার্ম তো বন্ধ। এবার সে ফোনের রিসিভারটা তুলল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সোমলতার হাতের মোমবাতির আলোটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। আর সেই আলোতে মৃন্ময়ের ছায়া আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। কালকে রাত্রে ঠিক এই রকমই ছায়া দেখেছিল সোমলতা। কেঁপে উঠল তার সারা শরীর। হাত থেকে মোমবাতিটাও পড়ে নিভে গেল। ফোনের ওপার থেকে একটা শীতল হাওয়া স্রোত ভেসে এলো। হ্যালো, চিনতে পারছো? একটা কঠিন মেহেলি গলা, যেন অপেক্ষা করছে অনেক দিন ধরে এই কলটার জন্য। কে কে কে? কাঁপা গলায় মৃন্ময় উত্তর দিল, চিনতে পারছো না? আবার সেই কঠিন মেহেলি গলা। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ভিতরে। না 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 তো, কোথা থেকে বলছেন আপনি? কাকে চাই আপনার? সেই কঠিন গলা আরো কঠিন হয়ে বলে উঠল, সুমির বাড়ির 4টে কুয়ো, একটা কুয়োয় দড়ি ফেলা, বাকি 3টি শুকিয়ে বেহাল, জল চাইলে বলো এই বেলা। কি 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 বলছেন? কি কি আপনি
মজা হচ্ছে? প্রচণ্ড রেগে গেছে মৃন্ময়। দৌড়ে এসে সোমলতা ফোনটা কানে নিল। ফোনের ওপার থেকে সে কঠিন গলা বলে উঠল, সুমি, সুমি। ভয় পেয়ে গেল সোমলতা, গায়ে কাটা দিয়ে উঠল তার। ফোনটা ধপ করে রেখে দিল সে। আবার তার শরীর থরথর করে কাঁপছে। একটা অজানা আতঙ্ক যেন মনের মধ্যে ডেরা বেঁধেছে। কি সেটা সে নিজেও বুঝতে পারছে না। যেন কানের সামনে এখনো তাকে কেউ বলছে, সুমি, সুমি। ভারসাম্য না রাখতে পেরে মাটিতে বসে পড়ল সে। সঙ্গে সঙ্গে বাড়িতে সব কটি আলো জ্বলে উঠল। মৃন্ময় এসে তাকে ধরে ফেলল। কি হলো? এত ভয় পেয়ে গেলে কেন? কি বললো তোমাকে? সোমলতা উদাসীনভাবে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমাকে আমার মা এই নামে ডাকতো, আর কেউ না। আজ 20 বছর হয়ে গেছে আমি এই ডাক শুনিনি। মৃন্ময় একটু ভেবে বলল, আরে পাগল যত সব! তুমি এসব ভাবছো কেন? তা কি কখনো হয় নাকি? কেউ হয়তো বদমাইশি করছে। আমাকেই কি সব ছড়া বলছিল। সোমলতা আঁতকে উঠল। কি ছড়া? ছড়াটা আধো আধো করে শোনালো মৃন্ময়, আর ব্যঙ্গ করে বলতে লাগলো যে এইসব পাগলের কারবার। কিন্তু সোমলতার বুকে একটা অজানা ব্যথা কুকড়ে উঠল। ছোটবেলায় তার মা এই রকম ছড়া বানিয়ে বানিয়ে শোনাতো তাকে। কিছুটা অস্থির হয়ে সোমলতা মৃন্ময়কে বলল কালকে ভালো একজন টেকনিশিয়ানকে ডাকতে, যে ভালো করে টেলিফোনটা দেখবে। কেন এমন হচ্ছে? বন্ধ টেলিফোনে কল কিভাবে আসে? সার্ভেন্ট রুমটা সিকিউরিটি রুমের পাশেই। খুব ছোট এই ঘরটি। একটি ক্যাম্প খাট আর একটি টেবিল আছে ঘরে। খাটের মাথার কাছে একটাই জানলা, সব সময় খোলা রাখে বিকাশ। ঘরের বাইরেটাতেই স্টোভ নিয়ে রাত্রিবেলা নিজেই রান্না করে সে। আজ একটু দেরি হয়ে গেছে বিকাশের রান্না বসাতে। গতকাল থেকে একটা বিড়াল খালি খালি তার ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আজ সময় করে সে বিড়ালটার জন্য একটা ছোট্ট মতো ঘর বানিয়েছে, কিন্তু আজ তার আর পাত্তা নেই। ওটাকে খুঁজতে গিয়েই দেরি আজ বিকাশের। টকবক করে ভাত ফুটছে। বাবাও অনেকক্ষণ চলে গেছে বাড়ি। মনে মনে বাবাটার জন্য বেশ কষ্ট হয় তার। বয়স হয়েছে, এখন বাড়িতে একটু বিশ্রাম নিতে পারে, তা না, কিসের টানে যে এই বাড়িতে কাজ করে কে জানে। এইসবে ভাবছে সে বসে, হঠাৎ কানে এলো বিড়ালটার শব্দ। খুব ক্ষীণ কণ্ঠে ডাকছে কোথা থেকে। বিকাশ একটু এগিয়ে গিয়ে এদিক ওদিক দেখলো, কোথাও কাউকে দেখলো না। বেশ খিদে পেয়েছে তার। ফিরে এসে সে আগে খেতে বসলো। খেতে বসতেই দেখলো বিড়ালটা এসে হাজির, কিন্তু কিছুতেই বিকাশের কাছে আসছে না। একটু দূরে দাঁড়িয়ে ডেকে যাচ্ছে। বেশ মায়া হলো বিকাশের। সে একটু ভাত একটা বাটিতে করে নিয়ে গেল বিড়ালটার কাছে, যদি খায়। কিন্তু বিড়ালটা ডাকতে ডাকতে লেজ উঁচিয়ে আরো একটু এগিয়ে গেল বাগানের দিকে। বিকাশও এগোলো। ঘরের বাইরে টিমটিমে আলোটা কিছু দূর যাচ্ছে বাগানের ভিতরে। বিকাশ এগিয়ে গেল বিড়ালটার পিছনে, কিন্তু বিড়ালটা কিছুতেই ধরা দিচ্ছে না। সে আরো এগোলো বাগানের ভিতরে। হঠাৎ টিমটিমে আলোটাও নিভে গেল। পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। শুধু বিড়ালটার জলজল করছে কটা দুটো চোখ। বিকাশ একবার ভাবলো টর্চ লাইটটা নিয়ে আসবে, কিন্তু পরক্ষণেই মনে হলো যদি বিড়ালটাকে হারিয়ে ফেলে। বেশ ভালোবেসে ফেলেছে বিড়ালটাকে একদিনে। অন্ধকারে এগোতে থাকলো সে পিছু পিছু। বাগানের ভিতরে একটু এগোতেই হোঁচট খেয়ে পড়ল। হাত থেকে ভাতের বাটিটা পড়ে চারিদিকে ভাত ছড়িয়ে পড়ল। কিসে পা পড়লো বুঝলো না, একটা উঁচু পাথরের মতন। বিকাশ উঠে দাঁড়ালো। অন্ধকারে চোখটা সয়ে এসেছে, এখন অনেকটাই পরিষ্কার বাইরেটা। বিকাশ একবার চারপাশটা দেখলো, একটু অবাক হলো। এখানে একটা পাড় বাঁধানো কুয়া, সে তো আগে কখনো দেখেনি। ওই কুয়ার চাতালেই পা লেগে পড়ে গেছিল বিকাশ। সে লক্ষ্য করলো ঘাসের উপরে যেখানে ভাতটা ছড়িয়ে পড়েছে সেখানে বিড়ালটা ঘুরে ঘুরে একটু একটু করে ভাতগুলো খাচ্ছে। বেশ খুশি সে, পায়ে বেশ লেগেছে। একটু পিছিয়ে গিয়ে কুয়ার পাড়ে হেলান দিয়ে বসলো বিকাশ।
মন্ত্রমুগ্ধের মতো সে দেখছে বিড়ালটা নেচে নেচে খাওয়ার ভঙ্গি। এবার বিড়ালটা এগিয়ে এলো বিকাশের দিকে, পাশ কাঠিয়ে উঠে গেল কুয়ার পাড়ে। বিকাশের মনে একটা আতঙ্ক জেগে উঠল, যদি পড়ে যায় ভিতরে। ধর পড়িয়ে উঠে দাঁড়ালো সে। বিড়াল যেন লাফ দেবার উপক্রম করছে। সে ঝপ করে ধরতে যাচ্ছিল বিড়ালটাকে, কিন্তু বিড়ালটা লাফ দিল কুয়ার উল্টো পারে। আর যেন কেউ বিকাশকে টেনে নামিয়ে নিল কুয়ার মধ্যে। বিকাশ প্রাণপণে চেষ্টা করলো পাশের পাটাগুলোকে ধরতে। সে চেঁচালো গলা ফাটিয়ে, কিন্তু কেউ তার শরীরের সমস্ত শক্তি টেনে নিয়েছে। আস্তে আস্তে তলিয়ে গেল অতল গভীরে। শুধু দেখতে পাচ্ছে বিড়ালটার জল জল কটা সেই দুটি চোখ। ভোর ভোর বাড়ির দরজায় ধাক্কা পড়ল। সারাদিন চিন্তায় এমনিতেই ঘুম হয়নি দুজনেরই। মৃন্ময় উঠে সদর দরজা খুলতেই ভুলু একেবারে পায়ের কাছে এসে পড়ল। দাদাবাবু, আমার ছেলেটা কি হয়েছে? ভুলু কিছু না বলে টানতে টানতে নিয়ে গেল মৃন্ময়কে। বাড়ির পিছনে বাগানের এক কোণে। সেখানে গিয়ে মৃন্ময় অবাক, ওখানে একটা কুয়ো আছে। কই, এতদিনে তো দেখেনি সে এটা। বেশ পার বাঁধানো, কুয়োতে দড়ি ফেলা, যেন এখান থেকে রোজ জল তোলা হয়। ভুলু কাঁদতে কাঁদতে মৃন্ময়কে বলল, আমি সকালে এসে দেখি আমার ছেলেটারে খুঁজছি, কোথাও নেই। ভাত উনুনে বসানো, ভাবলাম বাগানে জল দিচ্ছে, কিন্তু এদিকে এসে দেখি ওর এক ফাটি ছোটি এই কুয়োর পাড়ে পড়ে। মৃন্ময় দেখলো কুয়ার পাড়ে সত্যি এক পাটি চটি পড়ে আছে। একটু লক্ষ্য করলে দেখলো কুয়ার দড়িটা নড়ে নড়ে উঠছে। মৃন্ময় আস্তে আস্তে এগিয়ে গেল কুয়োর দিকে। একবার কুয়োর ভিতরে তাকিয়ে দেখলো ভোরের আলো সেভাবে ঢুকছে না ভিতরে, ঘুটঘুটি অন্ধকার হয়ে আছে। মৃন্ময় ভুলোকে কুয়োর ভিতর দিকে দড়িটা টেনে বার করতে বলল। দড়িটা টানতেই উঠে এলো একটা বালতি, আর সেই বালতির জলে ভেসে বেড়াচ্ছে আর এক পাটি চটি। গত 2 দিন হলো বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুয়োতে লোক নামানো হয়েছে, কিন্তু কিচ্ছু নেই। পুলিশ কমপ্লেন করাও হয়েছে, পুলিশও খোঁজার চেষ্টা করছে। ভুলুদা বাড়ি চলে গেছে। মৃন্ময় আর সোমলতাও যেন একটা প্রচণ্ড অস্বস্তিতে আছে। টেলিফোনটারও এখনো কোনো কিছু কিনারা হয়নি। রোজই এক সময় বাজে, কিন্তু ধরলেই পুরো ব্ল্যাঙ্ক। সোমলতা যেন কিছু মেনে নিতে পারছে না। সে বলে উঠল, শোনো না, আমরা এখান থেকে চলে যাই, চলো। কেন? এখানে ভালো লাগছে না, কিচ্ছু ভালো হচ্ছে না এখানে। আসার পর থেকে কিছু না কিছু একটা হয়ে চলেছে। মৃন্ময় আর কিছু বলল না। সোমলতা যেন ভয় পেয়েছে, সেটা সে জানে। তার একটু খটকা তো লাগছে, কিন্তু এইসবে খুব একটা বিশ্বাস করে না সে। একবার সোমলতার মুখটা দেখল, শুকিয়ে আছে। বিকাশের ঘটনার পর থেকে তো সবাই কেমন একটা বদলে গেছে। সে সোমলতার মাথায় হাত বুলিয়ে বলল, আমি দেখছি কি করা যায়। রাত্রে অফিস থেকে ফিরে খেতে বসেছে দুজনে। আগে কত কথা হতো স্বামী স্ত্রীর মধ্যে, এখন যেন দুজনেরই কিছু বলার নেই। রাত তখন 10টা। হঠাৎ ল্যান্ডলাইনটা বেজে উঠল। মৃন্ময় সবে উঠে হাত মুখ ধুতে গেছে, আওয়াজ শুনেই বেরিয়ে এলো সে। সোমলতা রান্নাঘর থেকে এসে ফোনটা ধরতে যাবে, তার আগে মৃন্ময় এক দৌড়ে ফোনটা ধরল। যেন এই কলটারই অপেক্ষা করছিল সে, আজকে একটা নিষ্পত্তি করবেই। কিন্তু ফোন ধরতেই দেখলো লাইন একেবারে ব্ল্যাঙ্ক। 3-4 বার হ্যালো 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 করলো সে, আবার একই রকম, যেন ফোনের ওপারে শব্দের কোনো চলাফেরা চলে না, একেবারে নিস্তব্ধ। খুব রেগে গেল সে। এটা কি হচ্ছে? কেন হচ্ছে? সে কিছুই বুঝলো না, অস্থির হয়ে পাশের চেয়ারটাতে বসলো। ফোনটা নামিয়ে রাখতে যাবে এমন সময় ওপাশ থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। সোমলতা মৃন্ময়ের চোখে আতঙ্ক দেখে বুঝলো কি হয়েছে।
সে দৌড়ে গিয়ে ফোনটা নিল মৃন্ময়ের হাত থেকে। সে কাঁপা গলায় বলল, হ্যালো সুমি। সুমি, তোকে যে কতদিন দেখিনি রে। কে তুমি? কেন এরকম করছো? চিনতে পারলি না? আমি তোর মা রে। চিনতে পারলি না? সব ভুলে গেলি? এটা হতে পারে না। আমার মা আজ 20 বছর হলো মারা গেছে। তুমি কে? একটা ছড়া শুনবি? তুই তো ভালোবাসতিস রে। না, তুমি আমাকে বলো, কে তুমি? কেন আমাদের এত কষ্ট দিচ্ছ? বিকাশ কোথায়? সুমির বাড়ির 4টে কুয়ো, একটা জলে ভাসে, একটা গেল তেপান্তরে, বাকি 2টা কি হাসে? হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। সেই অট্টহাস্য এখনো কানে বাজছে। সে মৃন্ময়ের দিকে ফিরে বলল, আজকে 4 দিন। পরদিন সকালে মৃন্ময় ঘরের উঠোন থেকে দেখলো বাইরের গেটের সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো, এটা সেই ছেলেটা। মৃন্ময় এক দৌড়ে গেল, ছেলেটাকে ডেকে বলল, এই 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 ছেলে, এখানে দাঁড়িয়ে কেন? আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, আমার মা তোমাকে একটা কথা বলতে বলেছে। মৃন্ময় বিস্ময়ের সাথে চেঁচিয়ে বলল, মানে তোর মা আমাকে কেন কিছু বলবে? ব্যাপারটা কি বলতো? চলচাতুরি হচ্ছে নাকি? সে আমি জানি না, মা বলেছে তোমাকে বলতে, এখান থেকে দিনের বেলায় বেরিয়ে যেতে, নইলে বড়ই বিপদ। কি আবোল তাবোল বলছিস? কোথায় তোর মা? মা এই বাড়িতেই আছে, আমি চললাম। বলে এক দৌড়ে ছেলেটা চলে গেল। মৃন্ময়ের বিরক্তের সাথে ছেলেটার পিছু নিতে গিয়েও থেমে গেল। পিছন থেকে একটা ডাক এলো, মৃন্ময়, কোথায় যাচ্ছ? মৃন্ময় ফিরে দেখলো সোমলতা তার দিকে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। সোমলতা, দেখলে তো ছেলেটা আবার এসেছিল। কি সব আবোল তাবোল বলছে, আবার আজকেও পালিয়ে গেল। সোমলতা কিছুই বুঝলো না, বলল, মানে তুমি কার সাথে কথা বলছিলে? ওখানে তো কেউ ছিল না। মৃন্ময়ের মাথায় বাজ পড়ল। কি বলছো? তুমি দেখোনি কাউকে? এই তো দাঁড়িয়েছিল এখানে, এই তো দৌড়ে পালালো। একটা হাফ প্যান্ট পরা ছেলেকে দেখোনি তুমি? সোমলতা অবুঝের মতো ঘাড় নাড়ল, জানালো সে সত্যিই কাউকে দেখেনি। ভুলুর বাড়ি থেকে খবর এলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকাশের নিখোঁজের পরের দিন থেকেই সেও নিখোঁজ। মৃন্ময় অন্য জায়গায় ভাড়া বাড়ি দেখতে গেছে। সোমলতা একা ঘরে, গভীর চিন্তায়। একটা অদ্ভুত ভয়ের মধ্যে আছে সে। কি মনে হতে সে উঠে গেল ঠাকুর দালানের দিকে, জোরে জোরে চেঁচিয়ে বলল, এই বাড়িতে কেন এরকম? তুমি থাকতেও এই বাড়িতে কেন এরকম? কি আছে এখানে? সে এখনো বোঝে না তার বাবা কেন এই বাড়িতে থাকতে ভালোবাসতো, কেন তার নামে এই বাড়ি লিখে দিয়ে গেছে। প্রচন্ড রাগ হলো তার। প্রচন্ড রাগে সে দৌড়ে গেল মন্দিরের দিকে। দরজা বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। বিকেল গড়িয়ে এলো, সূর্যের আলো একটু একটু উঁকি মারছে। সোমলতা যেন প্রচন্ড রেগে আছে। সে ঘর থেকে হাতুড়ি নিয়ে এলো, কিন্তু যেই ও ঠাকুর ঘরের দিকে এগোলো, পেছন থেকে একটা ডাক এলো, যাস নে, একটু থাক, আমাদের সাথে থাকতে ভালো লাগছে না তোর? সোমলতা শুকিয়ে কাঠ। হাত থেকে তার হাতুড়িটা পড়ে গেল মাটিতে। পিছনে ফিরে দেখলো, কিন্তু এ কি? বাবা, বাবা তুমি? হ্যাঁ রে, তুই আমাদের কাছে আছিস, বেশ ভালো লাগছে মা। যাস না, দেখ তোর মাও আছে এখানে, আমরা 3 জনে বসে ভালো থাকবো, একসাথে থাকবো। সোমলতা আর কিছু বলতে পারল না। হাত পা অবশ হয়ে গেল তার। খানিকক্ষণের মধ্যেই
জ্ঞান হারালো সে। মৃন্ময় ঘরে এসে দেখলো ঘরের সমস্ত আলো বন্ধ। সোমলতাকে 4-5 বার ডাকার পরেও কোনো সাড়া পেল না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সে দালানের একদম মধ্যিখানে বসে আছে। খোলা আকাশের নিচে চাঁদের আলো একেবারে সোমলতার মুখে এসে পড়েছে। কেমন একটা মিষ্টি হাসি তার মুখে। কিন্তু এ কি? মৃন্ময় দেখল সোমলতার পাশে আরো 3টি মানুষের অবয়ব। তারাও যেন একই সাথে হাসছে। মৃন্ময় চিনতে আর অসুবিধা হলো না। তাদের মধ্যে একজন সোমলতার বাবা, একজন সেই বাচ্চা ছেলেটি, আর একজন নারী, সোমলতার মা। মৃন্ময় কি করবে বুঝতে পারল না। সে দেখলো মাটিতে হাতুড়িটা পড়ে আছে। সে সেটাকে হাতে নিয়ে এগিয়ে গেল সোমলতার দিকে। সোমলতা, সোমলতা! আরো একটু কাছে গিয়ে সোমলতার গায়ে হাত দিল মৃন্ময়। সোমলতা সেই হাসি মুখে তাকালো মৃন্ময়ের দিকে। খুব শান্ত কণ্ঠে বলল, আজ 5 দিন। কি হয়েছে তোমার? মৃন্ময় উদ্বেগ হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু সে কিছুই শুনল না। বলে চলল, আমার যাবার পালা, তুমি ভালো থেকো। কি বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? কি বলছো? হঠাৎ মৃন্ময় লক্ষ্য করলো সোমলতা তারই পিছন দিকে তাকিয়ে আছে। কিন্তু সে ফিরে তাকানোর আগে মৃন্ময়ের কাঁধে কে যেন একটা হাত রাখলো। সারা শরীর হিম স্রোত বয়ে গেল তার। পিছনে ফিরল সে। এ কি? বিকাশ! সামনে বিকাশের মুখে একটা তৃপ্তি হাসি। সে দাঁড়িয়ে আছে, তার জামা কাপড় সব ভিজে। দেখলো তার পাশে এসে দাঁড়ালো সোমলতার বাবা। কি হচ্ছে? কেন হচ্ছে? তোমরা কি 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 করে? হঠাৎ সে বুঝলো এ মায়া জাল, এটা সত্যি হতে পারে না। প্রাণপণে দৌড়ে গেল সে দরজার দিকে। দৌড়ে বেরিয়ে গেল বাগানে, তারপর রাস্তাতে। কিন্তু পেছনে এখনো যেন কারা ধেয়ে আসছে তার দিকে। মৃন্ময় শুনতে পাচ্ছে সোমলতার আওয়াজ। সে ডাকছে, মৃন্ময়, মৃন্ময়, কোথায় যাচ্ছ? যেও না, যেও না। থমকে দাঁড়িয়ে পড়ল সে। মনে পড়ল সোমলতাকে ফেলে এসেছে। সোমলতাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কিছু করার আগেই যেন কি একটা হলো। কোনো এক অন্ধকারে হারিয়ে গেল সেও। প্রায় 1 সপ্তাহ অজ্ঞান ছিল মৃন্ময়। জ্ঞান ফিরলে জানতে পারে তার নাকি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দিনের পর থেকে সোমলতা নিখোঁজ। কিন্তু ঠিক যেমন বিকাশ আর ভুলুদা, ঠিক তেমন। উকিলকে বলে সবার আগে ওই বাড়ি বিক্রির ব্যবস্থা করলো মৃন্ময়। আজই একজন আসবেন বাড়িটা দেখতে। শোনা যায় সেও নাকি বেশ প্রতিপত্তিশীল একজন মানুষ। ব্যবসা আছে গোটা দেশ জুড়ে। সকাল সকাল একটা বিশাল গাড়ি এসে দাঁড়ালো সেই বাড়িটির সামনেই। উকিল দালালকে নিয়ে দাঁড়িয়েছিলেন বাড়ির বাইরে। গাড়ি থেকে নামলেন বছর 50-এর ভদ্রলোক। দালাল এগিয়ে এসে গ্রিট করলো, নমস্কার, আপনি নিশ্চয়ই কৃষ্ণদাস মুখার্জি? আমি বিপিন। চলুন আপনাকে বাড়িটা দেখাই। স্যুট বুট পরে গটগট করে হেঁটে চললেন কৃষ্ণদাস বাবু গেট থেকে ভিতরে। অপূর্ব সুন্দর সাজানো সেই বাগান দেখলেই মুগ্ধ হয়ে গেলেন তিনি। বেশ ভালো লাগলো। ঘরের উঠানের সামনে এসে উনি একটু থমকে গেলেন। পাশের দেওয়ালে খোদাই করা আছে বাড়ির নাম, স্নেহলতা, 1332 বঙ্গাব্দ। কেমন একটা আচ্ছন্নের মতো তাকিয়েছিলেন তিনি। এক কথায় তৎক্ষণাৎই বেশ ভালো দামে কিনে নিলেন বাড়িটা। সবাই জিজ্ঞেস করলে তিনি সবাইকে জানালেন, জানি না কেন, কিন্তু বাড়িটাতে এসেই যেন একটা অদ্ভুত অনুভব করেছি, যেন ও আমার জন্যই অপেক্ষা করছিল।